পার্ট 1 দেওয়ার স্বপ্ন দেখি, তাদের এই স্বপ্ন পূরণটাকে কিভাবে একটু সহজ করা যায়। কিছু যে টিপস অ্যান্ড ট্রিকস গুলো রয়েছে যেগুলো ফলো করলে আ একটু এই কঠিন পথটাকে আমরা একটু সহজ করতে পারি, সেটারই কিছু আ কথা বলার চেষ্টা করব। আশা করি এটাতে আ এই আজকের এই লাইভ সেশনটা থেকে অনেকে উপকৃত হতে পারবেন। ১ম এ যেটা সেটা হলো গিয়ে যে কেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং সাবজেক্টটাকে আপনি বেছে নিবেন? আমার কাছে মনে হয় যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই যে সাবজেক্টটা, এটার মাধ্যমে আমাদের যে মেডিকেল সায়েন্স এর যে প্রত্যেকটা সেক্টর রয়েছে, সেখানে আপনি আপনার ভালো একটা ডায়াগনোসিস এর মাধ্যমে অনেক বড় একটা অবদান রাখতে পারবেন। কিভাবে? যেমন ধরেন আপনার একটা ভালো রিপোর্টের উপরে কিন্তু একজন সার্জন একটা বড় রকমের অপারেশন করতে কিন্তু সাহস পাবেন, তাই না? তারপরে হচ্ছে গাইনি স্যার ম্যাডামরা ওটি করার একটা সিদ্ধান্ত নিবেন। মেডিসিন ফ্যাকাল্টির দেখা যাবে যে একটা পুরো একটা ট্রিটমেন্টের যে আ প্রসেস চলতেছিল সেটাই হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে আপনার একটা ভালো ডায়াগনোসিস এর মাধ্যমে। আর এটা হচ্ছে গিয়ে পুরোটুকুই আমার কাছে মনে হয় যে অনুমান থেকে একদম আপনি এভিডেন্স বেস আপনি যেটা দেখছেন সেটাই আপনি লিখছেন। হ্যাঁ? এখানে আপনি অনুমান করছেন। এ ধরনের জিনিসগুলো সাধারণত রেডিওলজিতে কম। তো এই সকল জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। যার জন্য আমার রেডিওলজিতে আসা আসলে। আর রেডিওলজি এই সাবজেক্টটা আসলে এটার গুরুত্ব কতটুকু এটা আমরা আসলে সবাই জানি। কারণ প্রত্যেকটা সেক্টরেই সাধারণত দেখা যায়, তাই না? এটার প্রত্যেকটা ডায়াগনোসিস এর জন্য আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর এই সাবজেক্টটার আমার সাহায্য লাগেই আসলে। আর তাছাড়া এটা বর্তমানে খুবই একটা জনপ্রিয় সাবজেক্ট হয়ে দিন, দিন এটা জনপ্রিয়তা বাড়ছে এবং এটার পিছনে যে মানে কম্পিটিশন ও কিন্তু দিন, দিন বাড়ছে। এবং যেটা হলো সেটা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক নতুন, নতুন টেকনোলজি আসছে অনেক কিছু। তো এখানে ভালো রেডিওলজিস্ট এর কিন্তু অনেক চাহিদা বাড়ছে এবং এটার ফিউচার কিন্তু খুবই ভালো। আর যেটা সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে গিয়ে এটার পাসের হার খুবই ভালো। হ্যাঁ? এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট, তাই না? আমাদের স্টুডেন্টদের জন্য এইটাই বেশি দরকার। পরে ভবিষ্যতেরটাও দরকার। বাট আমাদের এই পর্যায়ের জন্য আমাদের জন্য খুবই ভালো যেটা সেটা হচ্ছে গিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ আমাদের পাসের হার খুবই ভালো। তো আমি রেডিওলজি ইমেজিং এ যদি হচ্ছে কেরিয়ার গড়তে চাই, তাহলে আমার আমি কি পরীক্ষা দিতে পারি, হ্যাঁ? যারা আমরা এখন আ মাত্র ইন্টার্নি করছি বা প্রপ পাস করেছি, তারা যদি এইখানে এই সাবজেক্টটাতে কেরিয়ার করতে চান, তারা কি দিতে পারবেন? কি পরীক্ষা আমাদের এখানে আছে? এখানে থেকে আপনারা ১ম এ যেটা দিতে পারবেন সেটা হচ্ছে এফসিপিএস দিতে পারবেন, রেসিডেন্সি দিতে পারবেন, আর হচ্ছে ডিএমআরডি যেটা হচ্ছে ডিপ্লোমা সেটা দিতে পারবেন। এফসিপিএস যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি ইন্টার্নি কমপ্লিট হবার 6 মান্থ পরে আপনি হচ্ছে এটার জন্য এলিজিবল হবেন। আর রেসিডেন্সিটা আর ডিপ্লোমাটাও ১ বছর পরে আপনি এটার জন্য বসতে পারবেন। একটু একটা কনফিউশন সবারই থাকে যেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে, আমাদের রেডিওলজি কিন্তু রেসিডেন্সি পরীক্ষাতে কিন্তু এটা এমডি বলা হয়। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সার্জারি ফ্যাকাল্টির একটা সাবজেক্ট। এরকম আরো ২ টা সাবজেক্ট রয়েছে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা হচ্ছে সিসিএম যেটাকে বলা হয় আর হচ্ছে গিয়ে অ্যানেসথেসিয়া। এই দুটো ডিগ্রি কিন্তু হচ্ছে গিয়ে এমডি বলা হয় এই ডিগ্রিটাকে। বাট এই ৩ টা টোটাল সাবজেক্ট আমাদের সার্জারি ফ্যাকাল্টির মধ্যে পড়ে যায়। তো সার্জারি ফ্যাকাল্টির যে প্রশ্ন সেটা কিন্তু আপনার জন্য সেম। হ্যাঁ? এখানে ডেভিডসন বা এমডি হলো এখানে ডেভিডসন বা এই ধরনের জিনিস পড়তে হয় না। তো আমি এটা আসলে অনেকেরই কনফিউশন থাকে দেখে আমি হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আর যেটা সেটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম। এটা কিন্তু সার্জারি ফ্যাকাল্টির যে প্রশ্নগুলো সেটাই আপনার জন্য আসবে। এখন আমি আলোচনা করি যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে কি এফসিপিএস আমি যদি দিতে চাই, তাহলে কি করতে পারি আমি হচ্ছে গিয়ে এখানের জন্য? আসলে দেখা যায় যে এফসিপিএস এর সমস্যাটা যেটা সেটা হচ্ছে গিয়ে রেসিডেন্সিতে যেমন সবার এক ধরনের সার্জারি ফ্যাকাল্টি যারা রয়েছেন, তাদের সকলের একই ধরনের প্রশ্ন থাকে। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে একেকটা ফ্যাকাল্টি বা একেকটা সাবজেক্টের জন্য একেক ধরনের প্রশ্ন হয়। যেমন সার্জারি কোনো প্রশ্নের সাথে আমাদের মিল থাকবে না বা গাইনির কোনো প্রশ্নের সাথে আমাদের মিল থাকবে না। ইভেন রেডিওথেরাপির সাথে আমাদের কোনো প্রশ্নের মিল থাকবে না। কারণ কি? কারণ এফসিপিএস এর প্রশ্নগুলো আ একদম স্যার মানে যে মানে রেডিওলজিস্ট স্যার ম্যাডামরাই রেডিওলজির প্রশ্ন করে থাকেন। সার্জারির প্রশ্নগুলো সার্জারি ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা করে থাকেন।
ঠিক এরকমই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আয়ের স্যাররা হচ্ছে শুধুমাত্র আয়ের প্রশ্ন করে থাকে, হ্যাঁ? তো এইজন্য দেখা যায় কি যে এফসিপিএস এর ক্ষেত্রে একটু গাইডলাইনের অনেক একটু সমস্যা থাকে বা অনেকে অনেক কিছু ইনফরমেশন জানে না। তো সেক্ষেত্রে আমি বলব যে এই যে জেনেসিস এর যে লাইভ সেশন গুলো, এগুলো থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন। করোনা আমাদের জন্য অনেক নেগেটিভ কিছু আনলেও কিছুটা আমরা কিন্তু এই যে লাইভ সেশন গুলো কিন্তু আগে নেওয়া হতো না বা হচ্ছে এরকম ট্রেন্ড ছিল না। তো যার ফলে হতো যে যারা ঢাকায় থাকে তাদের জন্য হচ্ছে কিছুটা সহজ হলেও যারা পেরিফেরিতে রয়েছেন তাদের জন্য ইনফরমেশন গুলো কালেক্ট করা একটু কঠিন ছিল। বাট এই লাইভ সেশন গুলোর মাধ্যমে আমি মনে করি যে অনেকেই কিন্তু উপকৃত হতে পারছেন। তো জেনেসিসকে এজন্য ধন্যবাদ যে অনেক সহজ করে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের জন্য। আর আমরাও অনেক চেষ্টা করছি যে কিভাবে জিনিসগুলোকে আরো সহজ করে দেওয়া যায়। তো আমি আসলে হচ্ছে গিয়ে আমি যদি এখন এফসিপিএস এর পথটাকে বলতে চাই যে আমার রেডিওলজিতে আমি কিভাবে প্রিপারেশন নিবো? তো রেডিওলজিতে আমার হচ্ছে আমরা জানি যে আমাদের এফসিপিএস এ ৩ টা পেপার থাকে। ৩ টা পেপারে ১ম পেপারটাতে আমার রয়েছে অ্যানাটমি এবং বায়োস্ট্যাটিস্টিক্স, হ্যাঁ? পেপার 1 এ। পেপার 2 তে আমার রেডিও ফিজিক্স নামে একটা নতুন আ আ সাবজেক্ট এখানে এড হয়। আর পেপার 3 তে যেটা সেটা হচ্ছে ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। আমাদের ফার্মাকোলজি লাগে না। আমাদের কোন ধরনের ফার্মাকোলজি কিন্তু লাগে না। ঠিক আছে? এফসিপিএস এর ক্ষেত্রে আমাদের কোন ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের মেডিকেশন জাতীয় এই ধরনের প্রশ্নগুলো আসে না। তো সবার ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে বিসিপিএস এর যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে কালেক্ট করে নিতে হবে অবশ্যই। আ করোনার মধ্যে এখন সমস্যা হলেও যদি আপনারা বিসিপিএস থেকে কালেক্ট করতে না পারেন, অনলাইনে কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন হচ্ছে সিলেবাস আপলোড দেওয়া আ অলরেডি আছে। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আমি কেন এই সিলেবাসটাকে কালেক্ট করতে বলছি, কেন এটার পেছনে গুরুত্ব দিচ্ছি? কারণ কি স্যাররা যখন প্রশ্ন করতে বসেন, যেহেতু ৫০ টা কোয়েশ্চেন, স্যাররা চেষ্টা করেন যে হচ্ছে প্রত্যেকটা টপিকস থেকে আ প্রশ্ন কভার করার। তো সেখানে দেখা যায় যে ধরেন আপনি এই সিলেবাসটা কালেক্ট করলেন না। তো আমাদের রেডিওলজিদের জন্য কিন্তু কিছু জিনিস খুব ইম্পোর্টেন্ট যেটা অন্যান্য সাবজেক্টের জন্য লেস ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আপনি এমন একটা টপিকস পড়লেন যেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পোর্টেন্ট হয়তোবা রেসিডেন্সির জন্য বা অন্যান্য যে ফ্যাকাল্টি মানুষ রয়েছে তাদের জন্য হয়তোবা ইম্পোর্টেন্ট। বাট আমাদের রেডিওলজিদের জন্য তেমন ইম্পোর্টেন্ট না। আমাদের হয়তোবা আরেকটা টপিকস যেটা হচ্ছে গিয়ে অন্যদের জন্য লেস ইম্পোর্টেন্ট কিন্তু আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট এবং জিনিসটা অতটা কঠিনও না। মোটামুটি পড়লে আপনি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। সেটা শুধুমাত্র না জানার কারণে দেখা যাবে যে আপনি একটা সহজ একটা টপিকস আপনি বাদ পড়ে গেল। এজন্যই আপনাকে অবশ্যই আ সিলেবাসটা কালেক্ট করে নিতে হবে ১ম এই। তো সিলেবাসটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন যে হচ্ছে অ্যানাটমিটা আমাদের একটা অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। তো অ্যানাটমিটা আসলে আপনার সারাটা জীবনই লাগবে। কারণ রেডিওলজি মানেই হচ্ছে গিয়ে মোটামুটি বলা যায় যে অ্যানাটমি। আপনি যত ভালো অ্যানাটমি জানবেন, তত ভালো রেডিওলজিস্ট হতে পারবেন। কারণ দেখেন যে হচ্ছে কোথাও কোনো যদি প্যাথোলজি থাকে সেটা কোথায় আছে না আছে। আমরা যদি কোনো রিপোর্ট দেখতে চাই, আমাদের বাবা-মার বা কারো যদি হচ্ছে রিপোর্ট দেখি দেখবেন সেখানে অনেক হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কোথায় লোকেশনটা এ ধরনের দেওয়া থাকে। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং পেপার 1 এ মূলত অ্যানাটমিটা থেকেই বেশি প্রশ্ন আসে। আমাদের যেটা আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে আমাদের কিন্তু সার্জারি বা মেডিসিন ফ্যাকাল্টির মতো যে অনেক ডিপে পড়তে হয় সেটা কিন্তু না। আমাদের এখানে মেইন জিনিসটাই পেপার 1 বলা চলে সেটা হচ্ছে অ্যানাটমির উপরেই আ হয়ে থাকে। যদিও প্রশ্ন এসে থাকে বিগত কয়েকটা বছরে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু যেকোনো সময় দিয়ে দিতে পারে। ১ টা ২ টা কোয়েশ্চেন চলেই আসতে পারে অনেক সময়। কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো সাধারণত আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স থেকে সেরকম কোনো কঠিন প্রশ্ন আসে না। মূলত আমাদের অ্যানাটমি থেকেই প্রশ্ন এসে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যানাটমিটা যদি খুব ভালো মতো পড়েন আর তাছাড়া যদি জেনেসিস এ কোচিং করতে পারেন, সেক্ষেত্রে আমি বলব যে শিট গুলো সেগুলো কিন্তু খুবই ভালো করে তৈরি করে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি আসলে রেসিডেন্সি বলেন বা এফসিপিএস বা জিএমআরডি যেকোনো কিছুর জন্যই আপনি প্রিপারেশনটা ওই আ ওখান থেকে নিতে পারবেন। আরো কিছু একটু এক্সট্রা জিনিস আমাদের যে শীটটা রয়েছে আমাদের জেনেসিস সেখান থেকে একটু এক্সট্রা কিছু পড়তে হয়। যেহেতু রেডিওলজিতে আমাদের হচ্ছে অ্যানাটমিটা খুব বেশি ইম্পোর্টেন্ট।
যেমন আমাদের বোনস থেকে কিছু জিনিস এক্সট্রা পড়তে হয়, তাই না? আমাদের হচ্ছে যেহেতু এক্স-রে রিপোর্ট করতে হয়, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার বা বিভিন্ন ধরনের প্যাথোলজি দেখতে হয়। সেক্ষেত্রে আসলে আমাদের বোনস থেকে কিছু অস্টিওলজি থেকে আমাদের কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে। সেটা আপনারা বিডি থেকে সুন্দর মতো পড়ে নিতে পারবেন। তাছাড়া ক্লাসেও বলে দেওয়া হয় যে কি পড়বেন না পড়বেন এই জিনিসগুলো আপনাদের ক্লাসেও বলে দেওয়া হয়। তো সেখান থেকেও আপনারা হচ্ছে গিয়ে বুঝে নিতে পারবেন যে আমার বোনস থেকে অস্টিওলজি থেকে যেমন কিছু আমার অসিফিকেশন সেন্টার, তারপর কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি, কি পড়তে হবে সেটাও আপনারা দেখবেন যে খুব সহজে বুঝে যেতে পারবেন। তারপরে যেটা আসেন যেটার জন্য আসলে বেশিরভাগ মানুষে পরীক্ষা দিতে ভয় পান। সেটা হচ্ছে আমাদের পেপার 2, সেটা হচ্ছে রেডিও ফিজিক্স যেটা। রেডিও ফিজিক্স জিনিসটা আসলে কি? এখানে কি আ আছে আসলে? রেডিও ফিজিক্সটা আসলে আমাদের যে এক্স-রে বা সিটি স্ক্যান বা এমআরআই এই জিনিসগুলো যে আমরা পড়ি, এগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে? এক্স-রেটা কি? এটা কিভাবে আমাদের বডিতে যে আ বা এটাকে আমরা কিভাবে তৈরি করছি? কোন যন্ত্রের মাধ্যমে তৈরি করছি? তারপরে এটা আমাদের বডিতে যে কিভাবে কি করছে? কিভাবে ইমেজ তৈরি করছে? তারপরে এমআরআই তে আমরা কিভাবে কি ইমেজ তৈরি করছি, সিটি স্ক্যানে আমরা কিভাবে আ ছবি নিচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কিভাবে ছবি নিচ্ছি প্রবটার মাধ্যমে, হ্যাঁ? এগুলো হচ্ছে গিয়ে এখানে আলোচনা করা হয়, হ্যাঁ? তো এই জিনিসটা দেখা যায় যে যেহেতু নতুন, যেকোনো কিছু নতুন মানেই একটু কঠিন মনে হয়। কিন্তু আমি যখন জেনেসিস এ ক্লাস করেছিলাম, তখন সেখানকার আপু ভাইয়ারা এত সুন্দর করে ক্লাস নিয়েছিলেন যে মানে এই জিনিসটাই দেখা গিয়েছে যে আমি রেডিও ফিজিক্সই লাস্টে দিয়ে বেশি পড়ছি। আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো রেডিও ফিজিক্স যেটা সেটা হচ্ছে আপনি যদি ইন্টারেস্ট নিয়ে পড়তে পারেন এবং হচ্ছে গিয়ে যদি বুঝে পড়তে পারেন, ১ম দিকে আপনার কাছে একটু জটিল মনে হবে যেহেতু নতুন। কিন্তু আপনি যদি একটু বুঝে পড়েন তাহলে দেখবেন যে এটা খুবই মজার একটা জিনিস এবং আপনার কাছে ভালো লাগবে। এবং আমরা যারা এখন ক্লাস নিচ্ছি, যারা হচ্ছে আ বর্তমানে বিভিন্ন ধরনের আমরা যারা ক্লাস নিয়ে থাকি রেডিও ফিজিক্স এর, তারা আসলে চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি যে যেই টপিকস গুলোতে আমাদের সমস্যা হচ্ছিল, যেগুলো বুঝতে আমার কঠিন লাগছিল আমাদের, সেগুলো কতটা ইজি করে আপনাদেরকে বুঝানো যায়। কারণ অনেক কিছুই আছে যেগুলো বইয়ে লাইন থেকে বুঝা আসলে খুব কঠিন। তো সেখানে আমাদের সকলেরই প্রচেষ্টা থাকে যে কিভাবে কতটা ইজি ভাবে আপনাদেরকে বুঝানো যায় জিনিসগুলো এবং জিনিসগুলো কিন্তু যখন বুঝে নিবেন দেখবেন যে অ্যানাটমি, প্যাথো মাইক্রো এগুলো থেকে আপনার রেডিও ফিজিক্সটাই সুন্দরভাবে বুঝানো হয়ে যাবে এবং এই জিনিসটাই আপনি দেখবেন যে অনেক বেশি সুন্দর করে বুঝতে পারছেন। তো এইজন্য আমি বলব যে রেডিও ফিজিক্স নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। যদিও জিনিসটা নতুন, বুঝতে আপনার একটু অসুবিধা হতে পারে। বাট আপনি যদি মোটামুটি রেগুলার থাকেন, ক্লাসগুলোতে যদি মোটামুটি কনসেনট্রেশন দিয়ে করতে পারেন, তাহলে এটা আপনার কাছে অনেক বেশি হচ্ছে গিয়ে সহজবোধ্য হয়ে যাবে। হুম? আর যেটা সেটা হচ্ছে গিয়ে পেপার 3 যেটা সেটাতে আমাদের মূলত সবথেকে বেশি প্রশ্ন আসে সেটা হলো গিয়ে আমাদের প্যাথোলজি থেকে। হ্যাঁ? প্যাথোলজি ২ টা পার্ট রয়েছে। একটা হচ্ছে গিয়ে জেনারেল প্যাথোলজি, আরেকটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। তো সিস্টেমিক প্যাথোলজিরও আপনার জেনেসিস এ আমাদের হচ্ছে আলাদা করে ক্লাস নেওয়া হয়। যে সিস্টেমিক প্যাথোলজি থেকে আ যে ১০ মার্ক সাধারণত আসে। যদিও এই নাম্বার গুলো দেখবেন আপনারা হচ্ছে গিয়ে সিলেবাসে দেখবেন যে আম প্রত্যেকটার পাশে কয়টা কোয়েশ্চেন আসে সেটার হচ্ছে নাম্বার দেওয়া থাকে। এই নাম্বার গুলো কিন্তু পরিবর্তন হয় অনেক সময়। ঠিক আছে? একদম যে স্পেসিফিক তা কিন্তু না। তো ১০ টা নাম্বার আমি যদি ধরে থাকি যে এখানে দেওয়া আছে সিলেবাসে, ১০ টা নাম্বার থেকে কিন্তু কি ধরনের প্রশ্ন আসতে পারে এটার কিন্তু কোনো স্পেসিফিক কোনো বই নেই। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু কয়েকটা যদি আ সিস্টেম ধরে পড়তে পারি দেখবেন যে অনেক কোয়েশ্চেন আপনার কমন পড়ে যাবে। আর যেটা রেসিডেন্সির মতো যেরকম নেগেটিভ মার্কিং এই জিনিসটা তো আসলে আমাদের নেই বা হচ্ছে সিট নিয়ে একটা আ যে ৯ টা সিট মাত্র রেসিডেন্সিতে প্রাইভেটে হচ্ছে ৯ টা সিট। হ্যাঁ? তো এই ধরনের জিনিস কিন্তু এফসিপিএসসি নেই। এফসিপিএসসি যদি ১০০ জন পরীক্ষা দেন, ওই ১০০ জনই যদি হচ্ছে গিয়ে আপনার পাস মার্ক তুলে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি পাস, তাই না? সেখানে কিন্তু আপনার এরকম সিট নিয়ে দেখা গেল একদম ভালো মার্ক পেলেন কিন্তু তারপরেও হচ্ছে সিটের অভাবে জাস্ট সিটের অভাবে বা চয়েস এর অভাবে আপনার মিস চলে যাচ্ছে। সেই জিনিসটা আসলে এফসিপিএস এর ক্ষেত্রে নেই। আর এফসিপিএসসি যেটা সেটা হচ্ছে গিয়ে
আপনি ট্রেনিংটা আপনি মোটামুটি আপনি যে ইনস্টিটিউশন পছন্দ করেন, সেই ইনস্টিটিউশন দেখে আপনি করতে পারেন। এবং এখানেও হচ্ছে গিয়ে যেহেতু ভাতার ব্যবস্থা করা হয়েছে, আ সো এফসিপিএস এও আপনার হচ্ছে গিয়ে সে আগের মতো যে কষ্টটা সেটা হচ্ছে এখন নেই। যেহেতু আপনি ৬ মাস পর, পর একটা ভাতা পাচ্ছেন। আ রেসিডেন্সি আর হচ্ছে এফসিপিএস যদি বলি, দুটোরই হচ্ছে গিয়ে কিছু সুবিধা-অসুবিধা রয়েছে, হ্যাঁ? আ রেসিডেন্সি যেটা সেটা হচ্ছে একাডেমিক একদম। আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের ৬ মাস, ১ মাস, ১৫ দিন এরকম বিভিন্ন ব্লক থাকে এবং প্রত্যেকটা ব্লকে আপনাকে পাস করে এভাবে রোটেশন থাকে। এভাবে আপনাকে যেতে হয়। হুম? এটা হচ্ছে একাডেমিক এর মতো। পুরো আপনি ধরেন আরেকটা মানে এমবিবিএস এর মতো। সেখানে আপনার বিভিন্ন প্রেজেন্টেশন করতে হয়, ক্লাস করতে হয়। মানে সবকিছু আরকি করতে হয়। আ আর যেহেতু আপনি একটা ইনস্টিটিউশন এ রয়েছেন, সেই ইনস্টিটিউশন এ আপনাকে মোটামুটি করতে হয়। আর এফসিপিএস যেটা সেটা হচ্ছে আপনি চাইলে আপনি আপনার চেঞ্জ করতে পারবেন। ধরেন ৬ মাস টিএমসি বা ঢাকা মেডিকেলে করলেন বা হচ্ছে পরের ৬ মাস আপনি বিসিপিএস এ করলেন, বিসিপিএস বলছি বিএসএমইউ তে করলেন। এ ধরনের আপনি কিছু সুযোগ সুবিধা রয়েছে বা ম্যাটার্নাল লিভ যারা আপুরা রয়েছেন, তারা হচ্ছে গিয়ে ম্যাটার্নাল লিভ যেমন রেসিডেন্সি ক্ষেত্রে আপনি ৬ মাস পাবেন। ফেজ এ তে ৬ মাস, ফেজ বি তে ৬ মাস। আর এফসিপিএস এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে গিয়ে সেটা আপনার ইচ্ছামত যে আপনি এই ৫ বছরের আমাদের থেকে কিন্তু জানুয়ারি 2020 থেকে কিন্তু বিসিপিএস এর রুলস অনুযায়ী ৫ বছরের ট্রেনিং থাকতে হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে রেডিওলজি কিন্তু মাদার সাবজেক্ট। এটা কিন্তু সাব স্পেশালিটি না। ঠিক আছে? আগে যেটা ছিল যে সাব স্পেশালিটির উনাদের ৫ বছর করতে হতো। আর যে মাদার সাবজেক্ট গুলো ছিল ৪ বছর করলেই হতো। কিন্তু এখন কিন্তু সবই সেম হয়ে গিয়েছে। এখন সবগুলোতে ৫ বছর করতে হবে। এর মধ্যে ২ বছর পরে আপনি বা ট্রেনিং ২ বছর কমপ্লিট হওয়ার পরে একটা আপনাকে মিড টার্ম এর মতো দিতে হবে। এটা নতুন বিসিপিএস এর রুলস করেছেন জানুয়ারি 2020 থেকে যারা এফসিপিএস পার্ট 1 পাস করবেন তারা হচ্ছে গিয়ে ২ বছর ট্রেনিং করার পরে একটা মিড টার্ম দিতে পারবেন। মিড টার্ম পাস করার পর আপনি হচ্ছে গিয়ে আ পার্ট 2 র জন্য পরবর্তীতে ট্রেনিং করে এলিজিবল হতে পারবেন। এবং যেটা পরীক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ২৫ টা এমসিকিউ, ২৫ টা সিঙ্গেল বেস এই প্রশ্ন করা হয়েছে। তো মোটামুটি এবং স্যাররা চেষ্টা করছেন যে এটা একদম আন্তর্জাতিক যে পর্যায়ে যে এমআরসিপি, এমআরসিএস যে পরীক্ষাগুলো হন, সে ধরনের হচ্ছে গিয়ে সেই পর্যায়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করছেন স্যাররা। আর এফসিপিএস এর গুরুত্ব কতটুকু এটা আসলে সবাই জানে যে এই ডিগ্রিটা পাওয়াটা কত কঠিন এবং কতটা সম্মানজনক আমাদের দেশের প্রেক্ষিতে। সো এটা অবশ্যই আমি বলব যে যারা এখানে আসতে চান তাদের জন্য অবশ্যই অনেক ভালো একটা যদিও পথটা কঠিন তারপরেও আমরা যারা এখানে ক্লাস নিচ্ছি বা জেনেসিস এ যারা রয়েছেন মেন্টরসরা সকলেই চেষ্টা করেন আসলে এই কঠিন পথটাকে আপনারা কতটা ইজি করা যায়। তো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এখন যেহেতু 42 বিসিএস এর একটা মাথার চিন্তা চলে আসছে। অনেকেরই যারা আমরা এখন ধরেন প্রফ পাস করছি বা হচ্ছে গিয়ে যারা আ আ কি বলে ইন্টার্নি করছি। হুম? তারা আ চিন্তায় পড়ে গেছি, তাই না? বেশিরভাগই যে কি করব? 42 র জন্য পড়বো নাকি আমি এফসিপিএস এর জন্য পড়বো? আসলে দেখা গিয়েছে এটা আমাদের সময়ে হয়েছিল অনেকটা যে তখন ছিল 39 বিসিএস এবং রেসিডেন্সি। এই দুটো পরীক্ষা খুব কাছাকাছি ছিল। তো দেখা গিয়েছে যারা উম রেসিডেন্সির জন্য মোটামুটি প্রিপারেশন নিয়েছিল, তাদের রেসিডেন্সিও হয়েছে এবং বিসিএস ও হয়েছে। মানে তাদের দুটোই হয়ে গিয়েছে। আর আমাদের দেখেন এই স্পেশাল বিসিএস এ কিন্তু মেডিকেল পার্ট একটা রয়েছে ১০০ মার্ক। ধরেন আপনি হচ্ছে যে সাধারণ যে পার্টটা রয়েছে সেটা কম পড়া হলো। কিন্তু ধরেন আপনি মেডিকেল যে সেক্টরটা রয়েছে যে পার্টটা রয়েছে ১০০ মার্ক ওখানে কিন্তু এফসিপিএস বা রেসিডেন্সির মতো কিন্তু এত কঠিন প্রশ্ন আসে না, তাই না? বিসিএস এ কিন্তু ঐরকম লেভেলের কোয়েশ্চেন আসবে না, স্বাভাবিক। তো সেখানে যদি আপনি ভালো একটা নাম্বার আ তুলে ফেলতে পারেন যে সাধারণ বিজ্ঞান বা ম্যাথ বা যে পোরশনটা রয়েছে সেটাতে ধরেন আপনি একটু কম পেলেও দেখবেন যে আপনি মার্ক ঠিকই তুলে ফেলতে পারছেন। সো এখানে কিন্তু লস নাই। তো আমি বলব এটাই ওয়াইজ হবে যে আপনারা উম আ রে এফসিপিএস এর ট্রেনিং গুলো মানে এফসিপিএস এর যে পড়া সেটা পড়ার পাশাপাশি আপনি বিসিএস এর পড়াটাও আপনার জন্য যদি চালিয়ে নিয়ে যেতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আরেকটা জিনিসও রয়েছে সেটা হচ্ছে
যেহেতু বিসিএস এর সেই এই যে সার্কুলারটা দিয়েছে এটা কিন্তু অগাস্টে দেওয়ার কথা ছিল, সেটা এখন দিয়েছে। তো আমাদের যে কোভিড এর বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না, এটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে, তাই না? তো বেশি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু বিসিএস পরীক্ষাটা অনেক পিছিয়ে যেতে পারে, দেখা যেতে পারে যে 2021 সনের একদম শেষের দিকে হচ্ছে। কিন্তু এফসিপিএস টা কিন্তু মোটামুটি শিওর যে স্যাররাও চেষ্টা করছেন জানুয়ারি থেকে একদম রেগুলার পরীক্ষা যেভাবে হয় সেভাবে নেওয়ার। দরকার হলে উনিরা অনলাইনে এমআরসিপি বা এমআরসিএস পরীক্ষার মতো করে হলেও যেন হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া যায় সেটা চিন্তা করছেন। তো এফসিপিএস টা মোটামুটি আমরা কিন্তু শিওর, ঠিক আছে, যে এটা পরীক্ষাটা হবে। বিসিএস টা কিন্তু আমরা শিওর না। তো ধরেন আপনি এরকম হলো যে আপনি শুধুমাত্র বিসিএস পড়লেন, হ্যাঁ, কোনো কারণে যদি অনেকেরই থাকতে পারে যে বিসিএস টা হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার এফসিপিএস থেকেও আপনি কিন্তু নিজেকে একটু দূরে সরে যাচ্ছেন এবং আপনি প্রিপারেশন নিতে আরো বেশি দূরে হয়ে যাচ্ছেন। মানে দিন যত যায় আসলে তত আমাদের কিন্তু প্রেশার আরো বেশি বেড়ে যায় আমাদের উপরে, যে আশপাশের প্রেশার রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রেশার গুলো আমাদের রয়েছে, এগুলো কিন্তু দিন যত যায় তত বাড়ে। যতটা তাড়াতাড়ি আপনি চেষ্টা করে কষ্ট করে হলেও আপনি এই যে আমাদের যে ধাপগুলো রয়েছে সেগুলো পার করতে পারবেন, ততই কিন্তু আপনার জন্য একটু সহজ হবে। যদিও আমাদের কিন্তু ডাক্তারদের, যেটা সত্য কথা, প্রত্যেকটা একদম জীবনের শেষ দিন পর্যন্ত মনে হয়তো পরিশ্রম করতে হবে। এটা আসলে মানে কোর্সে ঢোকার পরও কিন্তু আপনি যে পরিশ্রম সেটাও কিন্তু মানে অন্য রকমের পরিশ্রম। তো সেগুলো কিন্তু লেগেই থাকবে। কিন্তু আমাদের কিন্তু অবশ্যই একটা জায়গায় যেতে হবে, হ্যাঁ? এবং পরিশ্রম আমাদের আসলে করতেই হবে। এটার আসলে মানে শেষ নেই। আর আপনি যদি ভালো যেকোনো সাবজেক্ট, যেটা রেডিওলজিস্ট হন বা যেকোনো সাবজেক্টে যদি আপনি ভালো করতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো সেখান থেকে আমি বলতে চাই যে আপনি যদি একটু কষ্ট করে বিসিএস টার সাথে, সাথে যেহেতু এখানে কিন্তু লস নেই। আমার কিন্তু এরকম না যে মেডিকেল পোরশন থেকে প্রশ্নই আসবে না। সেখানে 100 মার্কস কিন্তু প্রশ্ন আছে, তাই না? তো যারা এই জিনিসগুলো, কারণ আমার কাছে অনেকেই এরকম প্রশ্ন করে যে, "হ্যাঁ আপু কি করব? এখন তো মানে টেনশনে পড়ে গেছি যে কোনটা করব?" তো আমার কাছে মনে হয় যে কেউ যদি এভাবে পড়তে পারে তার জন্য অনেক ইজি হবে। দেখা যাবে যে তার দুটো প্রিপারেশনই খুব সুন্দর মতো সে গুছিয়ে ফেলতে পারছে। আর আমাদের এখানে যে আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ যারা হচ্ছে ক্লাস নিই, তারা সবসময় চেষ্টা করি, যেহেতু রেডিও ফিজিক্সটা স্পেশালি একটু নতুন জিনিস, সেই জিনিসটাকে কতটা ইজি করা যায় আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি সেখানে আরকি। কারণ আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু বুঝতাম না বা হচ্ছে একটু কঠিন লাগতো। সেটা আরকি কিভাবে কি ট্রিকস এপ্লাই করে আমি এটাকে সহজ করেছিলাম সেটা আমি সবসময় চেষ্টা করি আ বলার। তো এতটুকু আমার কাছে মনে হয় যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ যারা আসতে চান, যারা নিজেদের ভবিষ্যৎকে গড়তে চান, খুবই ভালো একটা সাবজেক্ট এবং হচ্ছে গিয়ে এটার ফিউচারটা অনেক হচ্ছে গিয়ে ব্রাইট। এবং এখানে যারা আসতে চান তাদের সকলকে আমি হচ্ছে গিয়ে অনেক স্বাগতম জানাতে চাই। এবং এখানে যে পরিবেশ, কাজের যে পরিবেশ সেটাও খুবই সুন্দর। এখানে যে স্যার ম্যাডামরা রয়েছেন উনারাও অত্যন্ত হচ্ছে গিয়ে আন্তরিক। সকলেই খুবই আন্তরিক। আমি দেখেছি, আমি যে এখানে কোর্সে রয়েছি, সেখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই আন্তরিক, খুবই আদর করে এবং কাজ শিখানো খুবই উনিরা নিজের হাতে একদম হচ্ছে কাজ শেখান। সো সেখানে পরিবেশটা আমি বলব যে খুবই ফ্রেন্ডলি প্রত্যেকটা জায়গায়। আমি যেখানে কাজ করছি সেখানে বারডেমে যেখানে আছি, সেখানে ছাড়াও বিএসএমইউ বলেন বা হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল, সবখানে আপনার পরিবেশ খুবই ফ্রেন্ডলি। আমাদের যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর যে ডিপার্টমেন্টটা রয়েছে, আমি বলব প্রত্যেকটা ইনস্টিটিউশনেরই স্যার ম্যাডামরা খুবই হেল্পফুল এবং খুবই ফ্রেন্ডলি। সো এখানে আপনার আসলে যে অনেক সময় থাকে যে একটা ভয় কাজ করে যে হ্যাঁ স্যাররা কেমন, ম্যাডামরা কেমন, হ্যাঁ? এখানে আমি বলতে পারি যে আমাদের স্যার ম্যাডামরা খুবই ভালো। আমার কাছে মনে হয় যে আপনারা যদি ১ম থেকে একটু লেগে থাকতে পারেন এবং শেষ পর্যন্ত সেটাকে টেনে নিয়ে যেতে হবে। এটা একটা কথা যে ১ম দিকে অনেকেই আ লেগে থাকলে শেষের দিকে আসলে একটু আ মানে স্পিরিটটা সেরকম থাকে না। কিন্তু যারাই আমার শেষ পর্যন্ত ধরে নিতে পারবেন, তারাই দেখবেন হচ্ছে গিয়ে সফল হতে পারছেন। আর এটা কিন্তু একদম যে পসিবলই না তা কিন্তু না। তা না হলে কিন্তু আমরা কেউই চান্স পেতাম না।
হ্যাঁ? তো এটা একদম যে ইম্পসিবল, একদম চান্স পাওয়া সম্ভব না, এটা কিন্তু না। এটা অবশ্যই আপনি যদি আপনার ডিটারমিনেশনটা যদি সেরকম থাকে, অবশ্যই আপনি চান্স পেতে পারবেন। সবারই কিছু, কিছু সমস্যা রয়েছে। মানে মেয়েদের এক ধরনের সমস্যা থাকে, ছেলেদের এক ধরনের সমস্যা থাকে। এটা আসলে প্রত্যেকের জন্যই প্রত্যেকের একেক রকমের সমস্যা থাকে। এটা আসলে আমাদের প্রত্যেকের লাইফে থাকবে। কিন্তু সেটার সাথে আপনি যদি হচ্ছে নিজেকে একটু আ কষ্ট করে শুধুমাত্র কয়েকটা মাস যদি আপনি নিজেকে দিতে পারেন, নিজের জন্যই কিন্তু এটা। তাহলে কিন্তু দেখবেন যে আপনিও ভালো থাকছেন, আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আপনি হ্যাপি রাখতে পারছেন। তো ফ্রাস্ট্রেশন এখানে আসবে এই পথ চলাটাতে অনেক দেখবেন যে অনেক সময় পড়তে ভালো লাগছে না, খারাপ লাগছে। এটা খুবই স্বাভাবিক। এটা আমাদের হিউম্যান নেচার এর মধ্যেই পড়ে। তো আমি বলব যে এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ? তো এটা আসবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে আপনি দেখবেন যে পিছিয়ে পড়বেন। ছেড়ে না দিলে দেখবেন যে আপনি অনেক সুন্দর করে কষ্ট হলেও আপনি টেনে নিয়ে যেতে পারছেন এবং একটা ভালো একটা রেজাল্ট আপনি হচ্ছে এখান থেকে পেতে পারছেন। আজকে আমি এই লাইভ সেশনে যেটা যারা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ আসতে চান, তাদের সকলকে বলব যে এই সাবজেক্টটাতে অবশ্যই খুবই ভালো একটা ফিউচার রয়েছে আপনাদের এবং এখানে পড়া আমি বলব না যে সহজ। এখানের পড়া মানে মেডিকেল সায়েন্স এর তো আসলে কোনটাতেই সহজ বলা যায় না। আমাদের যেটা ভয় লাগে আরো বেশি যেহেতু আমাদের ইন্টার্নি বা হচ্ছে মেডিকেল লাইফ এ যখন এমবিবিএস লেভেলে ছিলাম, যেহেতু রেডিওলজিতে আমাদের তেমন একটা প্লেসমেন্ট ছিল না। তো এখানে এটা সম্পর্কে আমাদের একটু কম ধারণা থাকে, তাই না? সার্জারি বা মেডিসিন দের সম্বন্ধে যেহেতু আমাদের একটু বেশি ধারণা থাকে, তো এটার সম্বন্ধে আমাদের একটু কম ধারণা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এসে অনেক কিছু নতুন কিছু আমাদের শিখতে হয় এবং এখানে অনেক ধরনের প্রসিডিউর রয়েছে। অনেক কিছু নতুন কিছু আমাদের শিখতে হয়, হ্যাঁ? যেগুলো আমরা হয়তোবা আগে কখনো শুনিনি। বাট এই জিনিসগুলো সম্ভব। হ্যাঁ? আপনি যদি একটু কেয়ারফুল থাকতে পারেন, আ সবকিছুই আপনি হচ্ছে গিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবেন এবং অল্প সময়ে নিয়ে নিতে পারবেন। আর আমি যেহেতু বললামই এখানের পরিবেশ আমি বলব খুবই ফ্রেন্ডলি। আপনি সবাই দেখবেন যে অনেক হেল্পফুল। তো সেখান থেকে আপনি দেখবেন যে আপনার কাছে খুবই ভালো লাগছে এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ যারা নিতে পারছেন। আর তাছাড়া আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে আ এটা এই একটা প্রফেশনে হ্যাঁ, যদি আপনি ভুল ডায়াগনোসিস দেন তাহলে রোগীর বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আদারওয়াইজ অন্যান্য সাবজেক্ট যেগুলো ইমার্জেন্সি সাবজেক্ট রয়েছে সেগুলোর মতো কিন্তু আপনার জন্য কিন্তু রোগীর খুব মানে এরকম মারা যেতে পারে এ ধরনের জিনিস কিন্তু হবার চান্স কম। আমার ক্ষেত্রে দেখা যেত যে আমার সামনে যদি কোনো রোগী মারা যেত, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগতো। হ্যাঁ? আমার উপরে এটার অনেক ইফেক্ট থাকতো। তো দেখা যেত যে ওইটা নিয়ে আমি সবসময় চিন্তা করছি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না বা ক্যাজুয়ালিটি তে যখন দেখতাম যে এরকম খারাপ জিনিস আসছে, হ্যাঁ? তো এখান থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি একটু মানসিক শান্তি কিন্তু এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই সাবজেক্টটাতে পাবেন। যেহেতু আপনাকে এভাবে এই জিনিসগুলো ইমার্জেন্সির এই ইয়াগুলোকে ফেস করতে হচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই ইমার্জেন্সি কেসে আপনাকে একটা রিপোর্ট দিতে হবে এবং সেই ইমার্জেন্সি রিপোর্টের উপরে একটা মানুষের লাইফ ডিপেন্ড করতে পারে। সো বলা যায় না যে একদমই টোটালি আপনি একদম চিন্তামুক্ত। তবে হ্যাঁ, গাইনি, অবস বা হচ্ছে গিয়ে সার্জারি বা মেডিসিনদের মতো যে ইমার্জেন্সি গুলো রয়েছে, সেখান থেকে আমরা কিছুটা রিলিফ আছি। সবকিছু মিলিয়ে আমি বলব যে হ্যাঁ, যারা এখানে আসতে চান, খুবই ভালো একটা সাবজেক্ট। আপনাদের সকলকে আমি হচ্ছে গিয়ে এখানে আমন্ত্রণ জানাবো। আর এতটুকুই। আর এখানে জেনেসিস এর যে ক্লাসগুলো ব্যবস্থা করা হয়েছে, রেডিও ফিজিক্স এর জন্য আলাদা ক্লাস নেওয়া হয়। তারপরে সিস্টেমিক প্যাথোলজি থেকে যেহেতু আমাদের প্রশ্ন এসে থাকে, সেগুলোর জন্য আলাদা ক্লাস নিয়ে নেওয়া হয়। তাছাড়া অ্যানাটমি বা প্যাথোলজি, ফিজিওলজি থেকে যে আমাদের রেডিওলজিদের জন্য যে স্পেশাল কিছু পড়তে হয়, সেগুলো নিয়েও পরবর্তীতে বিভিন্ন ধরনের রিভিউ ক্লাস, তারপরে আপনাদের বিভিন্ন টিপস ক্লাস, তারপর প্রশ্ন কি ধরনের এসে থাকে, এগুলো নিয়েও আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে আমি বলব যে আমি নিজে আ মা জেনেসিস এ ক্লাস করেছিলাম। তো আমার এইজন্য পড়াটা গুছানো খুবই ইজি হয়েছিল। স্পেশালি রেডিও ফিজিক্স জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিলাম। এখানে রেডিও ফিজিক্স এর কয়েকটা বই থেকে বিভিন্ন বই থেকে একটা স্পেসিফিক বই থাকে না? কয়েকটা বই থেকে আপনাকে মিলিয়ে, মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ? তো সেখানে আমার যখন আমি ক্লাস করেছিলাম, তো সেখানে যে ভাইয়া এবং আপুরা ছিলেন খুব সুন্দর করে হচ্ছে ক্লাসগুলো আমাদেরকে গুছিয়ে দিয়েছেন। যে কোন টপিকস আমি কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, প্রশ্ন আমার কোথা থেকে আসে।
এই জিনিসগুলো উনারা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আমাদের এবং যার জন্য আমা আ আমরা যারা চান্স পেয়েছিলাম এবারে জানুয়ারি 2020 তে আ বা তাদের সকলেরই দেখা গিয়েছে যে সকলেই মোটামুটি সকলেই জেনেসিস এ ক্লাস করেছিলাম এবং সকলের জন্যই অনেক ইজি হয়েছিল এই আ উম এফসিপিএস এ চান্স পাওয়া এবং দেখা গিয়েছে যে পেপার 2 টাই ইজি হয়েছে আমাদের জন্য। অ্যানাটমি আর হচ্ছে গিয়ে পেপার 3 এর যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে। আমি অবশ্যই সবাইকে বলব যে আপনারা নিজের উপর বিশ্বাস রাখবেন এবং যে সাবজেক্টটাতে ভালো লাগে সেটার মধ্যে আগে সাবজেক্ট চয়েসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আপনি যত তাড়াতাড়ি নিজের সাবজেক্টটাকে যে হ্যাঁ, আমি এই সাবজেক্টে আমার ভবিষ্যৎটাকে গড়তে চাই, হ্যাঁ, এই স্পেশালিস্ট হিসেবে আমি দেখতে চাই। যত তাড়াতাড়ি আপনি এই ডিসিশনটা নিতে পারবেন, আপনার জন্য আ চান্স পাওয়া সেটা যেকোনো সাবজেক্টে হোক না কেন সেটা আরো সহজতর হবে। আপনি আশেপাশে দেখেন যে কি ধরনের কোনটা আপনার ভালো লাগে। কারণ শুধুমাত্র ঢুকলে আপনাকে হবে না। আপনাকে এই সাবজেক্টটা নিয়ে সারাটা জীবন আপনাকে কিন্তু পড়তে হবে। এটার উপর আপনার স্পেশালিস্ট হবেন। তো একটা জিনিসের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে বা আপনি যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটাকে নিয়ে বেশি দূর যেতে পারবেন না। এজন্য আমি বলব যে হচ্ছে গিয়ে আ আপনারা দেখেন যে আপনাদের কোনটা ভালো লাগে। যারা ইন্টার্নি করছেন বা যারা প্রফ দিয়েছেন মাত্র, তারা দেখেন যে হ্যাঁ, কোন সাবজেক্টটা আপনার কাছে ভালো লাগছে। হ্যাঁ, কোনটাতে আপনি মনে হয় যে আপনি খুব ভালো করতে পারবেন। সেভাবে আপনারা হচ্ছে গিয়ে নিজেদের ডিসিশনটা নিয়ে নেন এবং যত তাড়াতাড়ি নিতে পারবেন, যত ফিক্সড হতে তাড়াতাড়ি করতে পারবেন, ততই ইজি হবে আপনার জন্য এই কঠিন পথটাকে পাড়ি দেওয়া। আর এই কঠিন পথটাকে পাড়ি দেওয়ার জন্য আমাদের জেনেসিস এর বিভিন্ন ধরনের ক্লাস, তাছাড়া অনলাইন বিভিন্ন ধরনের ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছে। এগুলো তো রয়েছে। তো আজকের এই লাইফটাতে আমি মোটামুটি এতটুকুই বলতে চাই। আশা করি আ কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন আপনারা আমার এই লাইভ সেশনটা থেকে। আর সকলের উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেহেতু এখন করোনার সিচুয়েশনটা আবার একটু খারাপের দিকে যাচ্ছে। তো সকলকে আমি বলব যে একটু সাবধানে থাকবেন এবং নিজের থেকে যতটুকু সেফ এ থাকা যায় আ ততটুকু থাকবেন। আর লেগে থাকবেন। নিজের ডিটারমিনেশনটাকে আপনি যত স্ট্রং করতে পারবেন যে হ্যাঁ, আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জানি এটা কঠিন। বাট আমি পারব। এতটুকু যদি আপনি নিজের উপর ভরসা রাখতে পারেন, আ দেখবেন যে আপনার এটা হয়ে যাবে। আর কিছুটা তো অবশ্যই ভাগ্যের কিছু ব্যাপার রয়েছে। যেহেতু এফসিপিএস এ দেখা যায় যে অনেক সময় 0.25 এর জন্য অনেকেরই মিস চলে যায়। তো যার 0.25 এর জন্য মিস যাচ্ছে তার মানে কি তার পড়া হয় নাই? অবশ্যই না। তাই না? যে 25 এটা তো কোনো নাম্বারই না। তো ভাগ্যেরও কিছু ব্যাপার রয়েছে। সো সৃষ্টিকর্তার অবদান, বাপ-মায়ের দোয়া, তারপর নিজের পরিশ্রম। এই কয়েকটা বিষয় সমন্বয়ে কিন্তু আমাদের চান্স পাওয়া। ঠিক আছে? তো আমাকে একদমই চান্স পেতে হবে এরকম দুশ্চিন্তা করে যদি আপনি আগান বা হচ্ছে আমাকে এবারে হইতে হবে এই ধরনের যদি চিন্তা করে আপনি আগান দেখবেন যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। হ্যাঁ? আপনি মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। এবং আপনি পড়ার স্পিড এর পিছনে মানে উল্টা হয়ে যাবে। দেখা যাবে যে আপনি ডিপ্রেসড হয়ে পড়তেই পারছেন না। তো আমি বলব যে এ ধরনের ডিপ্রেশন না করে বা এ ধরনের চিন্তা আপনি না করে আপনারা আ যেভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে ফিক্সড করবেন। হ্যাঁ, আমি এটাতে যাবো। আমার লক্ষ্য এটা। আ ইনশাআল্লাহ আমি পারবো। কঠিন বাট আমাকে লেগে থাকতে হবে। তো আজকের লাইফটা আমি হচ্ছে এতটুকুই রাখবো। আশা করি সকলেই আ এটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। আর এতটুকু বলেই আমি শেষ করব। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।